আচ্ছা, তো ঠিক আছে, আজ থেকে আমরা শুরু করছি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তোমাদের মনে হবে যে দাদা এটা কি সাবজেক্ট পড়াচ্ছ, প্রচুর বোরিং, আমার ভালো লাগছে না। এখন বুঝবে না, প্রথম প্রথম সবারই বোরিং লাগে, কিন্তু যখন কোনো কিছু বানাবে তখন মনে হবে যে হ্যাঁ, সত্যি কিছু কাজের জিনিস। চলো, ওকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ বলে হোয়াট ইজ সফটওয়্যার। আর কেউ কিন্তু বলবে না যে দাদা সফটওয়্যার মানে হলো যেটা সফট, এরকম কিন্তু বলবে না, আমি বলে দিলাম আগে। সফটওয়্যার কি সেটা বলো। হোয়াট ইজ সফটওয়্যার, কে বলবে? কথা শোনা যাচ্ছে আমার? সফটওয়্যার কি? সেট অফ প্রোগ্রাম। সেট অফ প্রোগ্রামস। আচ্ছা, হ্যাঁ, আর কেউ? The collection of programs. কালেকশন অফ প্রোগ্রামস। আর কেউ? আমি কখন কালেকশন অফ প্রোগ্রামস তো ঠিক, ভালো কথা, কিন্তু কি এরকম প্রোগ্রাম গুলোর কালেকশন? প্রোগ্রাম অনেকগুলো আছে, ঠিক আছে, আমি বললাম স্ক্রিপ্ট প্রোগ্রাম। কি প্রোগ্রাম। এটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা ডিভাইস গুলোকে বলে কি করতে হবে। সেটা তো হয়ে গেল প্রোগ্রাম। এখানে দেখো তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, তিনটা জিনিস আমি বলি। যেটা এই বললো সেট অফ ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন কে আমরা কি বলি? প্রোগ্রাম, তাই তো? আর সেট অফ প্রোগ্রামস কে আমরা কি বলি? কি বললাম আমরা? আমরা বললাম Software. সফটওয়্যার। কিন্তু কিরকম ধরনের প্রোগ্রাম? যেগুলো হবে ইন্টিগ্রেটেড। এবার ইন্টিগ্রেটেড মানে কি? এবার তোমরা বলে দাদা সেট অফ প্রোগ্রামস, আমার এখানে তো অনেকগুলো প্রোগ্রামস আছে, অনেকগুলো, একের বেশি 10-15টা প্রোগ্রাম আছে, কিন্তু ওগুলো কিরকম প্রোগ্রাম? অবশ্যই এরকম হতে হবে যেগুলো ইন্টিগ্রেটেড, মানে এই এক একটা প্রোগ্রাম এক একটা প্রোগ্রামের সাথে কানেক্টেড, মানে রিলেটেড। আমি যদি বলি যে আমার কাছে একটা সফটওয়্যার আছে, ধরে নাও কি সফটওয়্যার বলবো আমি, তোমরা বলো, কেউ এত কিছু তো ইউজ করো, সফটওয়্যার বলো। ওবিএস, চলো ওবিএস স্টুডিও, ওটাও আমাদের একটা সফটওয়্যার। ওবিএস স্টুডিও সফটওয়্যারটা আছে। এবার ওখানে তো অনেকগুলো প্রোগ্রাম রান করছে, আমি যখন রেকর্ড রেকর্ড ইসে বাটনে ক্লিক করলাম, তখন তো ওর পিছনে তো কিছু না কিছু প্রোগ্রাম লেখা আছে, রাইট? তারপরে আমি যখন পজ পজ বাটনে যখন ক্লিক করব, যখন আমি আবার স্টপ করব, ওর সাথে তো আছে কানেক্টেড। আমি যখন পজ করব, তখন তো ওই যে স্টার্ট করার সময় যে প্রোগ্রামটা আমি লিখেছি, তো ওখানে তো আমাকে অবশ্যই লিখতে হবে যে পজ যখন হবে তখন কিন্তু যেই পর্যন্ত রেকর্ড হয়েছে সেই পর্যন্ত থেমে থাকতে হবে। তারপরে আবার যখন ওটাকে আনপজ করব কিংবা রিজিউম করব, তখন কিন্তু আবার ওখান থেকেই শুরু হতে হবে। এই যে ইন্টার কানেক্টেড, তাহলে যদি এরকম হয়, আমি প্লে ইসের রেকর্ড স্টার্টের জন্য একটা আলাদা প্রোগ্রাম আছে, ওকে, আর পজের জন্য আলাদা প্রোগ্রাম আছে, দুটোর সাথে কোনো কানেকশন নেই, ইন্টিগ্রেশন নেই, যে যার মতো কাজ করছে। তাহলে কি ওটা পসিবল? তাহলে কি লাভ হলো? ওটা কি সফটওয়্যারের কোনো কাজ দিবে আমাকে? তাহলে তো আমি এদিকে পজ করে যাচ্ছি তবুও রেকর্ড হয়ে যাচ্ছে, হবে? এভাবে চলবে? চলবে না। তাহলে সফটওয়্যার আমি কাকে বলবো? সফটওয়্যার কে অবশ্যই হবে কালেকশন অফ প্রোগ্রামস, রাইট? অথবা সেট অফ প্রোগ্রামস হুইচ আর ইন্টিগ্রেটেড, মানে রিলেটেড। ওকে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় খাতায় গিয়ে এবার লিখে আসবে যে সফটওয়্যার ইজ এ ওয়্যার হুইচ ইজ সফট, এরকম লিখে আসলে কিন্তু চলবে না, এভাবে মার্কস দেওয়া যাবে না। ওকে, নেক্সট। তোমরা তো ভবিষ্যতে হবে ইঞ্জিনিয়ার, বলো তাহলে ইঞ্জিনিয়ারিং মানে কি? তোমরা ইঞ্জিনিয়ার, আমিও ইঞ্জিনিয়ারিং পড়ছি, তোমরাও পড়বে, এখন ডিপ্লোমা মানে বলতে পারো ইঞ্জিনিয়ারিং এর লাইনে। ইঞ্জিনিয়ারিং মানে কারিগরি বিদ্যা। ইঞ্জিনিয়ারিং মানে কারিগরি বিদ্যা, বাহ, খুবই সুন্দর অ্যান্সার। এবার এই কারিগরি বিদ্যাটা একটু এক্সপ্লেন করো। দ্য টেকনিক্যাল। টেকনিক্যাল, ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে নলেজ দিয়ে যেগুলো কারিগর করব, যেগুলো মানুষকে সাহায্য করবে। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, ভালো ভালো হচ্ছে। আর কেউ? দেখো,
একটা জিনিস আমাকে বলো, কেউ একটা স্টুডেন্ট আছে যে কিনা কি পড়ছে, জেনারেল এমনিতে পড়াশোনা করছে, বিএ পাস করবে, ও কলেজে পড়ছে, জেনারেল কলেজে বিএ পাস করবে। ওখানে তুমি আমাকে একটা জিনিস বলো, ওদের কি প্র্যাকটিক্যাল হয়? থাকে প্র্যাকটিক্যাল? না। কেউ বাংলা অনার্স করছে, কেউ ইংরেজি অনার্স করছে, প্র্যাকটিক্যালের কিছু যায় আসেনি। কিন্তু ইঞ্জিনিয়ারিং এ কি হয়? ইঞ্জিনিয়ারিং এ হলো এরকম একটা জিনিস যে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজও থাকতে হবে, রাইট? কিছু সাইন্টিফিক নলেজ থাকতে হবে। এবার সাইন্টিফিক বলতে কি? সাইন্টিফিক বলতে হলো এটাই যে আমি যদি এই জিনিসটা করি তাহলে এই সাইন্টিফিক রিজনটা কি, মানে কিভাবে হবে, রাইট? কিভাবে হবে, কোনটা হবে, আর কিভাবে করতে হবে, এই তিনটা জিনিসকে আমি যখন একসাথে করব তখন আমি বলবো ইঞ্জিনিয়ারিং। কি বললাম? কিভাবে হবে, রাইট, আর কিভাবে করতে হবে। কি কি নলেজ থাকবে? আমার কাছে নলেজ থাকবে, আমি যদি বলি আমি একটা ইঞ্জিনিয়ার, আমার কাছে নলেজ থাকবে, সাইন্টিফিক নলেজ থাকবে, অর্থাৎ সাইন্টিফিক অ্যাপ্লিকেশন আমার থাকবে, রাইট? আর আমার কাছে থাকবে প্র্যাকটিক্যাল নলেজ। প্র্যাকটিক্যাল বলতে কি, যে আমি যে জিনিসটা বলছি, আমি যে কথাটা বলছি আমি বানাতে পারবো। ওকে, তাহলে আমার কাছে কি কি থাকতে হবে নলেজ, বলো? আমি কখন বলবো ইঞ্জিনিয়ার? হোয়াট ইজ ইঞ্জিনিয়ার? আমি কি অ্যাপ্লাই করছি? আমার কাছে যে সাইন্টিফিক আর যে সমস্ত সাইন্টিফিক অ্যাপ্লিকেশন গুলো আছে, মানে কোন একটা সাইন্টিফিক অ্যাপ্লিকেশন বলতে ধরুন থার্মোমিটার কেউ বানাচ্ছে, থার্মোমিটার বানাও তো একটা ইঞ্জিনিয়ারিং, একই না? তো ওই যে ওর মধ্যে যে পারদটা আছে ওটা তো আমাকে জানতে হবে যে পারদটা তখনই হবে, বাড়বে যখন টেম্পারেচার ও পাবে, হিট যখন পাবে, রাইট? তো ওইটা তো আমার সাইন্টিফিক নলেজ। আর ওই যে নলেজ লাগিয়ে যে আমি কিছু কিছু ওই যে থার্মোমিটারটা বানালাম, ওইটাই হলো আমার প্র্যাকটিক্যাল নলেজ, রাইট? তো আমি কি বলবো? আমি বলবো অ্যাপ্লিকেশন অফ সাইন্টিফিক অ্যান্ড অ্যান্ড কি অ্যান্ড প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল নলেজ। এই সাইন্টিফিক আর প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আমি কি করব? ঘাস কাটতে যাব না? কি করব বলো? কিছু জিনিস তৈরি করো। ঘাস কাটার একদম। মেশিন বানাবো। আবার টু বিল্ড, মানে কোনো কিছু বানাবো। টু ইনভেন্ট, মানে কোনো কিছু যদি আমি ইনভেন্ট করতে পারি, দারুণ কিছু বানিয়ে নিয়েছি, যে এটা নেই, ইনভেন্ট করে দিয়েছি নতুন কিছু, তো আমি ইনভেন্ট করতে পারি। আমিও পারি না যদিও, মানে আমরা বলতে পারি যে ইনভেন্ট করতে পারে। ইনভেন্ট কি হতে পারে? আমি কোনো কিছু ডিজাইন করলাম, যে হ্যাঁ এই জিনিসটা আমি ডিজাইন করেছি, আমার কাছে সাইন্টিফিক নলেজ আছে, আমার কাছে প্র্যাকটিক্যাল নলেজ আছে, আমি এই জিনিসটা ডিজাইন করলাম, এবার যে বানানোর সে বানাবে। ওকে। কিংবা এরকম হতে পারে যে অলরেডি কোনো কিছু জিনিস আছে যেটাকে আমি ইমপ্রুভ করতে পারি, রাইট? তাহলে তাকেই আমরা বলবো ইঞ্জিনিয়ারিং। এই যে প্রসেসটা, সাইন্টিফিক নলেজ প্লাস প্র্যাকটিক্যাল নলেজ, এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমি কোনো কিছু বানালাম, কোনো কিছু ইনভেন্ট করলাম, কোনো কিছু ডিজাইন করলাম, আর অলরেডি কিছু আছে সেটাকে আমি ইমপ্রুভ করলাম, তাকেই আমি বলবো ইঞ্জিনিয়ারিং। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি দাঁড়ালো? একসাথে কে বলতে পারবে হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? বলছিলাম তার আগে আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। বলছি কোনো সায়েন্টিস্ট যদি আগে মেকানিক হতো তাহলে তাকে কি আমরা ইঞ্জিনিয়ার বলবো? সায়েন্টিস্ট যদি আগে কোনো মেকানিক হতো, এই 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 প্রশ্নটা আসছে কার কাছ থেকে আমি দেখতে চাই। আমি সমৃতা। হ্যাঁ বলে ফেলো। হ্যাঁ বলো তো, উত্তরটা তো তুমি বলবে। যদি কোনো মেকানিক আগে, কোনো না মেকানিক, না, কোনো সায়েন্টিস্ট যদি আগে মেকানিক থাকতো। হুম, তাহলে তাহলে তাকে আমরা কি বলবো? সেটাই প্রশ্ন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দেখো, ও যদি মেকানিক হয়, ঠিক আছে, তো ও কোনোদিনও সায়েন্টিস্ট হতে পারবে না, কারণ সায়েন্টিস্ট হতে গেলে ও কোনোদিনও এদিক ওদিক বেরাবে নি, এসব ফালতু কাজ করবে নি, ঠিক আছে? ও সায়েন্টিফিক কাজই করবে, তবে ও সায়েন্টিস্ট হতে পারবে, ঠিক আছে? ও মেকানিক হলে কিন্তু সায়েন্টিস্ট হতে পারবে। ওকে, অ্যান্সার পাওয়া গেছে। আর না পেলে তুমি যে সঠিক অ্যান্সারটা পাবে অবশ্যই আমাকেও পাঠাবে। কোথা থেকে আসে এসব প্রশ্ন সত্যি? চলো কেউ বলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি? এই দুটোকে একসাথে কম্বাইন করো, কম্বাইন করে আমাকে বলো।
হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? ট্রাই করো, কোনো অসুবিধা নেই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি কি করবো? আমি বলছি সফটওয়্যার আমি কোথায় ইউজ করব? কিসের জন্য সফটওয়্যার আমরা বানাবো? কোনো ডিভাইসের জন্য, আমার কম্পিউটারের জন্য, কিংবা ল্যাপটপের জন্য, তাই তো? কোনো ইলেকট্রনিক ডিভাইসের জন্য তো সফটওয়্যার বানাবো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হুম। তো আমি বললাম ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কি হলো? কোনো কিছু বানানো, কোনো কিছু বিল্ড করা, কোনো কিছু ডিজাইন করা। তো আমি বলতে পারি ইঞ্জিনিয়ারিং হলো একটা টেকনিক, তাই তো? টেকনিক কি করতে? কোনো কিছু সফটওয়্যার নতুন বানাতে। কিছু তৈরি করতে। হ্যাঁ, কোনো কিছু সফটওয়্যার বানাতে। ওকে, কিসের জন্য? কোনো কম্পিউটারের হতে পারে, ল্যাপটপ হতে পারে, অথবা ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের জন্য। তো এবার এই পুরো জিনিসটাকে আমি যদি একসাথে বলি, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ টেকনিক থ্রু হুইচ উই ক্যান ডেভেলপ, থ্রু হুইচ মানে যার সাহায্যে আমরা ডেভেলপ করতে পারি কি কোনো সফটওয়্যার। কিসের জন্য? কার জন্য? কম্পিউটার, ল্যাপটপ, কোনো ইলেকট্রনিক ডিভাইস, এর জন্য আমরা বানাতে পারি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে দাদা এই তো গেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এরকম একটা টেকনিক যার মাধ্যমে আমরা কোনো কিছু সফটওয়্যার মানে, এবার আমরা পড়ছি কেন? হয় কেন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি? ওকে, রাইট, তাই তো? আমি যদি হ্যাঁ আমি আমি যদি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জিনিসটা যে থাকে, সফটওয়্যারটা বানাতে গেলে আমাকে কি কি জানতে হবে, কি কি কাজ করতে হবে, সেটাই হলো কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কি বললাম আমি? আমি বললাম ধরে নাও আমি একজন ফ্রিল্যান্সার আমি একজন। এবার তোমাদের মধ্যে কেউ বললে যে দাদা আমি একটা এরকম ধরনের সফটওয়্যার বানাতে চাই, কেউ বললে দাদা আমি একটা স্ট্রিমিং মানে ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার বানাতে চাই। ওকে, তো এবার তুমি আমাকে বললে, তারপরে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে আগে যে যদি আমি ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার বানাই, তাহলে আগে আমাকে কি জানতে হবে, আমাকে কি কি জিনিস লাগবে, কি কি নলেজ আমার লাগবে, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার লাগবে, রাইট? এগুলো তো আমাকে জানতে হবে। আর তুমি কি কি চাচ্ছ? ওই যে ভিডিও স্ট্রিমিংটা যে হবে, ওটা কি লাইভ আমি করতে পারবো? পরে কি আমি আবার ওইটা কি আবার রেকর্ড করার অপশন থাকবে ওটার মধ্যে? তো এগুলো তো আমাকে জানতে হবে। সেগুলো কে বলবে? সেগুলো বলবে যে হলো আমার ইউজার, মানে যে ক্লায়েন্ট, যে চাচ্ছে আমার কাছ থেকে ওই সফটওয়্যারটা বানিয়ে নিতে। তো আমি কি এটা বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি হলো একটা প্রসেস যেখানে কিনা ইউজার কি চাচ্ছে, ওকে, ইউজার কি চাচ্ছে সেটাকে আমি অ্যানালাইজ করব, করার পরে তারপর আমি ডিজাইন করব সফটওয়্যারটাকে। বুঝাতে পেরেছি? এবার বলো, চা বানানোর, বানাতে যে বললাম সেটা বলো। আমি বলেছি তাই তোমাকে চা বানাতে হবে, তাহলে বলো তো তুমি আগে, আমি বললাম যে আমাকে চা বানিয়ে দাও আমাকে, ঠিক আছে? তো তুমি আগে কি ভাববে যে চা বানাতে গেলে আমার কি কি জিনিসপত্র লাগবে সেটা ভাববে। জ্বালানি আছে কি? চলো, গ্যাস আছে, আর আসল জিনিসগুলো দাদা বলো। এটা মিকি বলবে। চা পাতা। হ্যাঁ বলো দাদা বলো। এটা মিকি চা বলবে, পাতা, মিকি বলবে, চিনি, মিকি দুধ, মিকি। জল। হ্যাঁ বলো, যে কেউ একজন বলো, অসুবিধা নেই। চা পাতা দাদা, চা পাতা লাগবে। দাদা চা পাতার থেকে বড় জল আছে নাকি আগে দেখতে হবে, যদি না জলই আরে থাকে কিসের তাহলে উপরে করবি? কন্টেনারটা কই? ভাই দুধ, একজন চা, চা পাতা, চিনি। আমি লাল চা খাই তখন, তাহলে বল। তাহলে তো জল, শুধু চা চিনি আর পাতা চা হলেই পাতা। চিনি। হ্যাঁ চলো, ওই যে আমি বললাম না, ওই যে বলো দুধ, চা, চিনি, দুধ, চাপাতি, চিনি, ওকে। আমি বললাম আমি লাল চা খাই, ওকে। তো তখন ওই যে থাকলো মিল্কটা, ওটা কিন্তু কি হয়ে গেল? ওটা হয়ে গেল অপশনাল, মানে ওটা থাকলেও হবে না থাকলেও হবে, রাইট? কারণ আমি লাল চা খাই, অনেকে লাল চা খাই, সেই কারণে ওটা নট ম্যান্ডেটারি। এই যে ওটা নট ম্যান্ডেটারি, সেটা আমি কিভাবে বুঝলাম? তোমরা বললে যে দাদা এগুলো 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 জিনিসপত্র লাগবে, আমি বললাম যে আমি লাল চা খাই, তো ওটা না হলেও চলবে। এই যে এই সমস্ত ইউজার নিডস গুলো, আমি যে চা খেতে চাচ্ছি, আমার নিডস গুলো অ্যানালাইজড হলো, এটা হলো একটা প্রসেস, রাইট? এটা তো একটা প্রসেস।
আমরা কথা বলে জানলাম। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি বলছে, বলছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো একটা প্রসেস যেখানে ইউজার কি চাচ্ছে সেটাকে আমরা আগে অ্যানালাইজ করব, তারপর তার উপর ডিপেন্ড করে আমরা সফটওয়্যারটাকে বানাবো। যেমন আমি দুধ চা খেতে চাই না লাল চা খেতে চাই, আগে জানলে তারপর তার উপর ডিপেন্ড করে চা বানানো হলো। বুঝা গেছে? তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কি কি বুঝতে পারো বলো? এর থেকে সহজ আমি আর কি বলতে পারি ভাবছি, তোমরা ততক্ষণই বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ দাদা বুঝেছি। তাহলে বোঝা গেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি। তাহলে এটাকে আমি আবার যদি ভালোভাবে বলি তাহলে আমি এটা বলতে পারি, প্রসেস by which user needs, মানে ইউজার কি চাচ্ছে, আর analyzed and কি হয়, আমি যখনই SW লিখবো ভেবে নিবে সফটওয়্যারের কথা আমি বলছি। ওকে, সফটওয়্যারটা কি করতে হবে, এবার সফটওয়্যার যখন থাকবে ইউজার ইন্টারফেস তো থাকবে, সফটওয়্যার তো ডিজাইনটা হবে, সফটওয়্যার ডিজাইন and developed, আমি বানানো এত ভুল লিখছি কেন, developed based on needs, মানে ইউজার কি চাচ্ছে তারপর সেটাকে অ্যানালাইজ করা হবে, কি চাচ্ছে জেনে বুঝে তারপর সফটওয়্যারকে ডিজাইন করব, তারপর এটাকে বানাবো। ওকে রাইট। তো এবার কথা হচ্ছে যে দাদা আমি তো জেনে নিলাম ইউজার কি যাচ্ছে সেটা আমি জানলাম, তারপর আমি ডিজাইন করলাম, তারপর আমি ডেভেলপ করলাম। ওকে ঠিক আছে। এবার ওটা তো আমি বলছিলাম চায়ের কথা, চা, সেই কারণে আমি বললাম চিনি লাগবে, চা পাতা লাগবে, এগুলো লাগলো। এবার আমি বলছি সফটওয়্যারের কথা। এবার সফটওয়্যার বানাতে গেলে কি আমার চিনি চা পাতা এগুলো লাগবে? কি লাগবে আমার সফটওয়্যার বানাতে গেলে? যে ক্লায়েন্ট আমার কাছ থেকে সফটওয়্যারটা নেবে তার কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাকে আগে জানতে হবে। সেইটা তো জেনে গেলাম, এই যে আমি জেনে গেলাম, সেটা তো আমি জেনে গেলাম, ডেভেলপ করবো ওর উপর। বাট ডেভেলপ করতে গেলে তো আমার কিছু লাগবে, প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হবে বলছে। আরে আমি একটা প্রোগ্রাম লিখতে চাই, আমি একটা ল্যাপটপ সফটওয়্যার লাগবে। কি, ল্যাপটপ ল্যাপটপ আর ব্রেন। ব্রেন লাগবে। ওকে, ল্যাপটপ লাগলো, ব্রেন লাগলো, আর কি লাগবে? ল্যাপটপ দিয়ে থাকলে হয়ে গেল? তাহলে তো সবাই প্রোগ্রামার। একদম তাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে ভাই, নালে আমি সফটওয়্যারটা বানাবো কিভাবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, নাহলে কিভাবে বানাবো আমি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম তো শুনছিস, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কারা? যারা সফটওয়্যার বানায় তাদেরকে আমরা বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কি করবে, ওরা এই সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন গুলোকে কি করবে, যে যে সফটওয়্যারটা বানাতে হবে ওটা ডিজাইনটা কি, আর চুজ করবে যে এই সফটওয়্যারটাকে বানাতে গেলে আমার কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এবার আমি ধরে নিচ্ছি তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের আইডিয়া আছে, তো এবার কেউ আমাকে বললো যে দাদা আমার ওয়েব রিলেটেড এরকম চাই, আমার একটা অনলাইন কি বলবো ই কমার্স একটা সফটওয়্যার লাগবে, মানে ওয়েবসাইটের মতো ওরকম লাগবে। তো আমি যদি ওটা বলি তাহলে আমাকে জানতে হবে যে হ্যাঁ ওয়েব রিলেটেড হলে আমার এইচটিএমএল জানতে হবে, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, দেন ব্যাকএন্ড হলে নোড.জেএস, এগুলো আমাকে জানতে হবে, এগুলো আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তো এইটাকে কিভাবে হবে, এটা হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। কারা করবে এই কাজটা? সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। হলো, এটা গেল। নেক্সট কথা হচ্ছে যে দাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা যে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে আমি এই সাবজেক্টের কথা বলছি, এটা যে একটা টেকনিক, এটা আমার লাভটা কি হবে, তাই তো? কি লাভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই প্রসেস গুলো ফলো করে, কি লাভ বলো? কি মনে হতে পারে? ওই চা চা বানানোর কথাটা ভাবো, কি লাভ? আগে আমরা কথা বললাম, এটা একটা প্রসেস, আগে আমরা জেনে নিলাম। ওকে, তারপর চা বানানো রেডি হলো, কি লাভটা কি হলো এতে? কেউ একজন যেন বলছিল যে দেখতে হবে দুধ আছে কিনা, না থাকলে কিনে নিয়ে আসতে হবে, না ই করতে হবে। এবার আমি বললাম আমি লাল চা খাবো, তাহলে তখন কি ওই কাজটা করতে হবে? আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিলে, জেনে নিলে, তাহলে তো
ওই কাজটা তো বাকি থেকে গেল, ওটা এবার ওটা জরুরি নয়। তাহলে কি হতে পারে, কাজটা ইজি হয়ে গেল কি না বলো, ইজি হলো? হ্যাঁ হ্যাঁ, ইজি হয়ে গেল। তাহলে এবারে আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানি, তাহলে আমি যদি কোনো একটা সফটওয়্যার বানাতে চাই, কি হতে পারে, কমপ্লেক্স কোনো একটা আমি যদি সফটওয়্যার বানাতে চাই, তাহলে সেটা ইজি হয়ে যাবে কিনা? কারণ আমি জানি ইউজার কি চাচ্ছে, আমাকে কি কি কাজ করতে হবে, তার জন্য কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, তার ডিজাইনটা কি হবে, সেটা আমি ইউজারের নিডস এর উপর বেস্ট করে আমি জেনে নিয়েছি। তাহলে আর কিছুই নয়, এবার আমি শুধু জানি যে আমাকে এইগুলো এগুলো এগুলো কাজ করতে হবে। এবার দেখা গেল আমি জানি না, আমার আইডিয়া নেই ইউজার কি চাচ্ছে, আমি এমনিতেই না জেনে বুঝে সফটওয়্যারটা বানানো শুরু করেছি, তাহলে কি কোনো মানে কোনো লাভ আছে? তাড়াতাড়ি কি কাজটা হবে? আমি তো কয়েকদিন সফটওয়্যার বানানোর পর তো আমি কি বলবো, আমি নিজেই কনফিউজ হয়ে যাব, কমপ্লেক্সিটি বেড়ে যাবে কিনা, হ্যাঁ কি না? তো এটা কি হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি হতে পারে, হতে পারে যে কোনো একটা কমপ্লেক্স সফটওয়্যার যদি আমরা বানাতে যেতে চাই, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু সেটা কি হয়ে যাবে, অনেকটাই ইজি হয়ে যাবে সফটওয়্যারটাকে বানানো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই টার্মটার উপর এবার কারো কিছু ডাউট আছে? এনি ডাউট, হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? তার না হলে এবার আমরা একটু এগোবো। ওকে, হ্যাঁ না না বলতে হবে, তবেই আমি বুঝতে পারবো। আরেকবার বলবে দাদা? কোনটা? আরেকবার বলো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হলো, হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস ইন্টিগ্রেটেড। এবার ইঞ্জিনিয়ারিং মানে কি? ইঞ্জিনিয়ারিং মানে হলো আমার কাছে কিছু সাইন্টিফিক নলেজ আছে, সাথে আমার কাছে কিছু প্র্যাকটিক্যাল নলেজ আছে। সেই সাইন্টিফিক নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আমি যদি কোনো কিছু বিল্ড করি, কোনো কিছু যদি ডিজাইন করি, কোনো কিছু যদি ইনভেন্ট করি, তাহলে সেটাকেই আমরা বলি ইঞ্জিনিয়ারিং। তাহলে সফটওয়্যার কি হলো? সফটওয়্যার হলো সেট অফ প্রোগ্রামস, ইন্টিগ্রেটেড সেট অফ প্রোগ্রামস। আর ইঞ্জিনিয়ারিং হলো সাইন্টিফিক প্লাস প্র্যাকটিক্যাল নলেজকে ইউজ করে কোনো কিছু বিল্ড করা কিংবা ডিজাইন করা। তাহলে এবার দুটোকে আমি যদি একসাথে কম্বাইন করে বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তাহলে ইঞ্জিনিয়ারিং আমরা কি দেখলাম, কোনো কিছু বিল্ড করা, ডিজাইন করা সাইন্টিফিক প্লাস প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে। তো ওইটাকে আমি বলছি একটা টেকনিক। ওকে, ইঞ্জিনিয়ারিংটাকে আমি বলছি একটা টেকনিক যেখানে সাইন্টিফিক প্লাস প্র্যাকটিক্যাল নলেজ থাকবে। এবার সফটওয়্যারটা কি হতে পারে, আমরা বলি না সফটওয়্যার, কি সফটওয়্যার হতে পারে, যেমন ওবিএস, তারপরে এবার ওয়ান নোট, এটাও তো একটা সফটওয়্যার। হলো, কার জন্য সফটওয়্যারটা বানাচ্ছি আমরা, কিসের জন্য? অবশ্যই কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের জন্য, হতে পারে কোনো কম্পিউটার, হতে পারে কোনো ল্যাপটপ, হতে পারে কোনো মোবাইলের জন্য, রাইট? দাদা আইসির জন্য সফটওয়্যার ব্যবহার হয়? ইলেকট্রনিক ডিভাইস, আমি আইসি তো আমার জানা নেই, আইসি দিয়ে কি হয়। ওটা যদি দেখো এমবেডেড সিস্টেমের জন্য মেবি লাগতে পারে, আমি জানি না। কিন্তু কোনো ইলেকট্রনিক ডিভাইসের জন্য আমি যদি কোনো কিছু বানাই, সেটাকে আমরা বলছি সফটওয়্যার, মানে যার মাধ্যমে কোনো কিছু আমরা কাজ করতে পারছি। ওকে, ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে, ঠিক আছে? তো এবারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে আমি কি বললাম, ওই যে আমরা কথা বললাম চা বানানোর প্রসেসটা। ওকে, তো আমি বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা প্রসেস যেখানে কি হবে, ইউজারটা কি চাচ্ছে, মানে ইউজার বলছে যে আমার এরকম ধরনের একটা সফটওয়্যার লাগবে, এই সফটওয়্যারের মধ্যে এইগুলো এগুলো এগুলো কাজ হবে। তো সেইগুলো আমি আগে জানলাম, জেনে আগে আমি বুঝলাম যে হ্যাঁ সফটওয়্যারটা এরকম, এগুলো এগুলো কাজ করতে হবে। তো তার উপর ডিপেন্ড করে আমি সফটওয়্যারটাকে বানাবো। ওকে, এই যে আমি তার উপর ডিপেন্ড করে সফটওয়্যারটাকে বানালাম, এটাকেই কিন্তু বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আরেকটা ওয়ার্ডে। হলো, তারপরে আমরা কি বললাম, আমি বললাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা যে আছে কেন আমরা ইউজ করছি, ওই যে আমরা যে সফটওয়্যারটা বানানোর যে ফ্লোটা, যদি একটা কোনো কমপ্লেক্স সফটওয়্যার বানাতে হয়, যদি সফটওয়্যারটাকে আমাদের কমপ্লেক্সিটি কম করাতে হয় বানানোর জন্য, তো সেই যে প্রসেসটা, সেটা কার মাধ্যমে সহজ হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সহজ হবে। কিভাবে সহজ হবে আমরা এই পরে যখন আমরা এসডিএলসি বলে আছে সেগুলো আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো। তারপর আমি দেখাবো যে আমরা কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজ করে
একটা প্রজেক্ট আমরা বানিয়েছিলাম, ক্লাসের শেষের দিকে আমি দেখাবো। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা বোঝা গেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হলো প্রসেস বাই হুইচ ইউজার নিডস আর অ্যানালাইজ, আর অথবা প্রসেস যার মাধ্যমে আমরা কমপ্লেক্স সফটওয়্যার গুলোকে খুব ইজিলি বিল্ড করতে পারি। বাস এটুকুই, ঠিক আছে? ওকে, হ্যাঁ। চলো এবার নেক্সট প্রশ্ন হলো যে কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের লাগবে। একটা আমরা বললাম যে চা বানাতে গেল টাইম যাতে কম লাগে, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ। তো এবার আমি যদি বলি হোয়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হোয়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কেন? তারপরে আমি এটা বললাম কমপ্লেক্স কোন সফটওয়্যারকে বানাতে গেলে কি কি প্রসেস ফলো করতে হবে সেটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সহজেই জানতে পারি, তার উপর ডিপেন্ড করে আমরা সফটওয়্যারটা বানাই। তাহলে এইটা হতে পারে কি না, টু বিল্ড কমপ্লেক্স মানে কঠিন কোন সফটওয়্যার, কমপ্লেক্স সফটওয়্যার। আর কি হতে পারে, আমি যদি জানি যে আমাকে একটা সফটওয়্যার বানাতে গেলে এই সমস্ত প্রসেস গুলো ফলো করতে হবে, এই সমস্ত জিনিসগুলো লাগবে, তাহলে কি আমি ওই সমস্ত জিনিসগুলো তো নিব যেগুলো আমার জন্য লাগবে। ধরুন আমার একটা সফটওয়্যার আমি বানাতে চাই, হাই লেভেলের সফটওয়্যার নয়, মানে মোটামুটি একটা ডিভাইস হলে হয়ে যাবে যার মধ্যে 4 GB র্যাম থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। একটা ল্যাপটপ 4 GB র্যাম থাকলেও চলবে, ওকে? তাহলে ওই 4 GB র্যাম বালা ল্যাপটপটা কিনতে আমার বেশি টাকা লাগবে না কম টাকা লাগবে, অ্যাকর্ডিং টু বেসড অন আলাদা। আমি যদি বলি যে এমন একটা সফটওয়্যার বানাতে হলো যেটার মধ্যে আমার 8 GB র্যাম থাকতেই হবে ওই সফটওয়্যারটাকে বানাতে গেলে, টাকাটা তো কম লাগবে। হ্যাঁ। তাহলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বুঝে গেলাম যে ইউজার এইগুলো রিকোয়ারমেন্ট আছে, তার সেই ধরনের সফটওয়্যারটা বানাতে গেলে আমার বেশি কোনো হাইফাই কোনো সিস্টেম লাগবে না, মোটামুটি 4 GB র্যাম বালা হলেই চলে যাবে। তো এর মাধ্যমে আমি এটা তো বুঝতে পারছি যে টাকাটা কেমন লাগবে, কস্টটা কেমন লাগবে। আমার তো ফালতু খরচ আমাদের করতে লাগবে না, যদি থাকে বাস হয়ে গেল। তো এর মাধ্যমে আমরা কি করতে পারি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারি যে কস্ট কেমন লাগতে পারে, ওকে? এই সফটওয়্যারটা বানাতে গেলে কেমন কস্ট লাগবে, টাইম কেমন লাগতে পারে, সেটাও তো আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ। টু ম্যানেজ কস্ট এন্ড টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা করতে পারি। নেক্সট আর কি হতে পারে, দেখো আমি জানি ইউজার কি চাচ্ছে আমার কাছ থেকে, ঠিক আছে? তো আমি যদি সেই জিনিসগুলো বুঝেই যদি আমি তার মতোই যদি কাজটা করি, তাহলে ওই সফটওয়্যারটার কোয়ালিটিটা ভালো হবে কি হবে না? কারণ হবে। সব নেসেসারি সব নেসেসারি জিনিসগুলোই থাকবে, আননেসেসারি কিছু থাকবে না। ও বলছে এটাই তো এটাই, ওকে? এবার আমি যদি বলি যে চায়ে 2 চামচ চিনি দিতে হবে, তো 2 চামচ চিনিই দিতে হবে, ওকে? রাইট? ওর থেকে বেশি দিলে হবে না, তো মানে আননেসেসারি কিছু থাকছে না। তো আমরা বলতে পারি যে ফর বেটার কোয়ালিটি সফটওয়্যার, মানে সফটওয়্যারটার কোয়ালিটিটা দারুণ হবে, ওকে? তাহলে বোঝা গেছে। তাহলে এবার একটা জিনিস আমাকে বলো, এইগুলো বেটার কোয়ালিটি গেল, কস্ট, টাইম, দেন গেল কমপ্লেক্স সফটওয়্যার বানাতে গেলে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, ইউজার কি চাচ্ছে আমি জেনে গেছি, রাইট? তাহলে আবার কয়েকদিন পর ইউজার বললো যে না 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 দাদা এটা ঠিকই আছে, তুমি এর মধ্যে আরেকটু চেঞ্জ করে দাও এই জিনিসটা। তাহলে সেই জিনিসটা আমার করতে সহজ হবে কি হবে না? কারণ আমি জানি ইউজার অলরেডি এগুলো আছে, ওর মধ্যে আমি শুধু একটু চেঞ্জ করে দিতে পারি কি পারি না। মানে এখন শুধু আছে তিনটা আমি ওকে দিচ্ছি প্রসেস। ধরে নাও আমি দিচ্ছি ওয়েব স্ট্রিমিং করতে দিচ্ছি, রেকর্ডিং করতে দিচ্ছি, আর আমি লাইভ ভিডিও অ্যাটেন্ড করতে দিচ্ছি, ওকে? এবার ইউজার বলছে যে এই তিনটা তো ঠিক আছে,
এই তিনটা যে তুমি দিচ্ছ ঠিক আছে, এর সাথে তুমি আরেকটা অ্যাড করে দাও যাতে আমি ওই ভিডিওটা শেয়ার করতে পারি, মানে শেয়ার করার যে ফ্যাসিলিটি ছিল, ফিচার ছিল, সেটা আমি দিইনি আগে। এবার ইউজার বলছে যে না তুমি এটাও দাও, আগে ইউজার বলেনি, আগে ইউজার চাইনি, এখন ইউজার চাচ্ছে, তো আমি ওটাকে ইনক্লুড করতে পারবো কি পারবো না? সহজেই করা যাবে। পারবো। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি কোনো কিছু ইনক্লুড করতে পারছি। এবার ওর মধ্যে এরকম মনে হলো ইউজার বলছে যে না না দাদা, এটা আমি আগে চেয়েছিলাম এটা, কিন্তু এখন আমার এটা লাগবে না, এটা না দিলেও হবে, তাহলে আমি আবার আমার সফটওয়্যার থেকে সেই জিনিসটাকে রিমুভ করতে পারি, রাইট? এই যে আমি কোনো কিছু অ্যাড করতে পারছি ইজিলি, এই যে আমি কোনো কিছু রিমুভ করতে পারছি ইজিলি, এটাকেই আমরা বলছি স্কেলেবিলিটি। বুঝা গেছে? তা কি স্কেলে? স্কেলেবিলিটি, SCA, আমি লিখে দিচ্ছি, তাহলে কি ভালো স্কেলেবিলিটির জন্য, ফর গ্রেটার স্কেলেবিলিটি, বিলিটি, স্কেলেবিলিটির মধ্যে থাকছে স্কেল এবিলিটি। মানে স্কেল, স্কেল বলে আমরা কি বলবো বলো? কোনো একটা জিনিসকে স্কেলিং বললে আমরা কি বলি? এই যে একটা ধরে নাও এর একটা ছোট্ট কোনো আছে জিনিস, সেটাকে আমি বড় করে দিলাম একটু টেনে, কিংবা আবার সে বড়টাকে আমি একটু ছোট করে দিলাম, এটাকে আমরা বলি স্কেলিং। বুঝা যাচ্ছে স্কেলিং জিনিসটা কি? এখানে তো সেটা নয়, এখানে সফটওয়্যারটা ওই কি কি ফিচার ছিল সেই ফিচারকে আমি আবার নতুন কোনো ফিচার অ্যাড করলাম, কিংবা অলরেডি যে ফিচার গুলো আছে সেগুলোর মধ্যে আমি কোনো কিছুটাকে আবার রিমুভ করে দিলাম। এই যে আমি কোনো কিছু অ্যাড করছি, কোনো কিছু রিমুভ করছি, সেটাকে আমরা বলছি স্কেলেবিলিটি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে স্কেলেবিলিটিটা অনেকটাই হাই হয়ে যাবে, মানে ইজি হয়ে যাবে, সেটা এখানে বলতে চাচ্ছি। বুঝা গেল? তাহলে হোয়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই পয়েন্টস গুলো যদি বুঝে যাও তাহলে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ধরে নাও তোমাদের 50% হয়ে গেছে পড়া। কে? ঠিক আছে, নেক্সট। এরপর আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ঠিক আছে এগুলো তো গেল, কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা পড়বো, কেন দরকার? তারপরে আবার যদি এই রিলেটেড আবার যদি একটা প্রশ্ন এরকম চলে আসে যে রাইট দ্য নিডস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তাহলে বলতে পারবে কিনা এইগুলো জিনিস কিনা বলো? হ্যাঁ কিনা? হ্যাঁ। ওকে, তারপরে আবার এরকম ধরনের প্রশ্ন চলে আসলো যে ইম্পর্টেন্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেম জিনিস তো, হ্যাঁ। আলাদা কিছু? সেম জিনিস। তাহলে মনে রাখতে হবে এরকম ধরনের যদি প্রশ্ন আসে তাহলে এগুলো লিখতে হবে। ওকে, এ পর্যন্ত কারো কিছু প্রশ্ন? নাহলে আমরা একটু এগোবো। বুঝা যাচ্ছে হোয়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? দেন আমরা পড়বো যেটা, এখন আমরা যেটা পড়বো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পুরো জিনিসটাই এর উপরই ডিপেন্ড করে। যেটা আমরা এখন পড়বো সেটা হবে আমাদের SDLC। SDLC কি বলছে? SDLC, S4 হলো সফটওয়্যার, D for development, L for life, C4 কি হতে পারে বলো? সাইকেল। 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 হ্যাঁ, তাহলে বলো লাইফ সাইকেল কি? হোয়াট ইজ লাইফ সাইকেল? জীবন চক্র। হ্যাঁ, জীবন চক্র, সেটা আমি বুঝলাম। বলো তো তোমার লাইফ সাইকেল বলো তো, একটা মানুষের লাইফ সাইকেল বলো। জন্ম টু মৃত্যু। সে তো ঠিক আছে, অনেক ফেস থাকে না, ফেস হ্যাঁ হ্যাঁ লাইফ সাইকেলে তো অনেক ফেস থাকে। আর তাছাড়া কি ছিল প্রজাপতির জীবন চক্র এরকম টাইপের কি যেন ছিল না? সে হ্যাঁ দাদা। হ্যাঁ, ছিল। বলো শৈশব, যৌবন আর তারপর বার্ধক্য মানুষের। হ্যাঁ, মানুষের। ওকে, প্রথমে শৈশব, তারপরে কৈশোর, তারপর যৌবন, আচ্ছা, তারপর বার্ধক্য। বার্ধক্য, তারপরে হরিবল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।
ঠিক আছে, তো এবার এটা গেলো মানুষের। এবার আমি বলছি সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে কার কার লাইফ সাইকেলটা কার হবে? সফটওয়্যারের। সফটওয়্যারের। সফটওয়্যার লাইফ সাইকেলটা বলতে আমি কি বলবো? আমি একটা সফটওয়্যার বানাতে, হ্যাঁ বলো বলো বলো, ঠিক বলছো বলো। মানে প্রথম থেকে শেষ অবধি কি কি প্রসেস করতে হবে। হুম, প্রথমটা কি হবে? দেখো প্রথম আমি যদি বলি, প্ল্যানিং। হ্যাঁ চা বানানো, ইউজারের রিকোয়ারমেন্ট করে অ্যানালিসিস করতে হবে। প্রথমে ইউজারের রিকোয়ারমেন্ট, আর কি মনে হচ্ছে প্রথম কাজটা কি হতে পারে? প্রথম কাজটা কি হতে পারে? প্ল্যান করব সফটওয়্যারটা কিভাবে হবে না হবে, আদৌ বাস্তবে সম্ভব কিনা। এই যে এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম, আদৌ বাস্তবে সম্ভব কি না, এই কথাটাই কিন্তু আমি শুনতে চাচ্ছিলাম। এটা আমরা পড়বো যখন ওই সব ডিফারেন্ট সফটওয়্যার লাইফ সাইকেল মডেলস গুলো আমরা পড়বো, সেটা আমরা বুঝবো। কিন্তু এই জিনিসটা তো বুঝতে পারছো, আমি কিছু একটা কাজ বললাম, এবার আমি বললাম যে তোমাকে এই কাজটা করতে হবে, তো তোমাকে তো প্রথমে এটা ভাবা উচিত যে দাদা যে এই কাজটা বললো এটা কি করা পসিবল কিনা, মানে এই কাজটা কি করা সম্ভব কিনা, সেটা তো আগে জানতে হবে। তবেই তো আমি মাঠে নামবো, তবে তো আমি কাজটা করা শুরু করব, যে হ্যাঁ এটা করা যেতে পারে। তাহলে এই এই এটা যেহেতু করা যেতে পারে, এবার এটা করতে গেলে কি কি করতে হবে সেগুলো গেলো পরের জিনিস। ওকে, ঠিক আছে। তো এই গেল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, মানে কি একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলছি এসডিএলসি। তো এসডিএলসি কে আমি যদি সহজভাবে লিখি তাহলে কি বলতে পারি আমরা, বলো? ইন্টায়ার লাইফ টাইম অফ এ সফটওয়্যার। ওকে, মানে একটা সফটওয়্যার বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত। ওকে, বিগিনিং টু এন্ডিং, মানে প্রথম কাজ থেকে শুরু করে শেষ কাজ পর্যন্ত, যতক্ষণ না আমার সফটওয়্যারটা রেডি হয়ে একবার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা হলো আমাদের এসডিএলসির প্রসেস। যদিও এই একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের এই এসডিএলসি প্রসেস কখনো শেষ হয় না। কেন শেষ হয় না, কি মনে হয় কেন শেষ হয় না? আচ্ছা, কেউ আমাকে এটা বলো তো, সফটওয়্যারের আপডেট আছে? হ্যাঁ। আছে। আছে তো। এবার সফটওয়্যার আপডেট যদি আসে, তার মানে তো সফটওয়্যারটার পিছনে এখনো কাজ চলছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি ওই, এবার একটা সফটওয়্যারের আপডেট আসলো, তার মানে ওই ওই সফটওয়্যারের উপর আবার কাজ হয়েছে, তাহলে কি ওই সফটওয়্যারটা কি কোনো লাইফ সাইকেল শেষ হবে? না। না। শেষ হবে না। তাহলে সব থেকে লাস্টেরটা যেটা হবে, সেটা হবে ওই আমি সফটওয়্যার বানালাম, আমি ভেবে নিলাম, আমি বানিয়ে নিলাম, সবকিছু করে নিলাম সফটওয়্যারটাকে, শেষে আমাকে কি করতে হবে? শেষে আমাকে ওই সফটওয়্যারটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে হবে মানে কি, যে হ্যাঁ এখন এইগুলো আছে, দেখবে অনেক সময় থাকে না যে কিছু কিছু সফটওয়্যার থাকে অ্যান্ড্রয়েড 10-এ চলে না, অ্যান্ড্রয়েড 11-এ চলে না, অ্যান্ড্রয়েড 8-এ চলে। অ্যাপ থাকে না, অনেকগুলো অ্যাপ থাকে যেগুলো অ্যান্ড্রয়েড 8-এ চলে কিন্তু অ্যান্ড্রয়েড 10-এ চলে না। কেন চলে না? কারণ ওই যে অ্যাপটা আছে, ওই অ্যাপটাকে ম্যানেজ করা হয়নি। ম্যানেজ করা হয়নি মানে কি, এই যে এখন অ্যান্ড্রয়েড তো ভার্সন চেঞ্জ হয়েছে, সেই ভার্সনের উপর ডিপেন্ড করে কিন্তু ওই অ্যাপটাকে আপডেট করা হয়নি, বুঝলে? সেই কারণে কিন্তু ওই অ্যাপটা সাপোর্ট করছে না কিছু কিছু হয়েছে। তো ওই জন্যই কিন্তু ম্যানেজ করা হয়, রাইট? তাহলে বোঝা যাচ্ছে এসডিএলসি মানে কি। এসডিএলসি মানে হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের পুরো যে লাইফ সাইকেলটা, ওর যে জীবন চক্রটা শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাকে আমরা বলছি এসডিএলসি। ওকে, এসডিএলসি। এবার এইচডিএলসি এর মধ্যে কি কি স্টেজেস থাকতে পারে? কি কি স্টেজ থাকতে পারে? প্রথম তো এটাই যে আমি ভাবছি যে হ্যাঁ এটা হবে কি হবে না, হলে কি কি ভাবে করা যেতে পারে। প্রথমে আমি কি ভাবছি, স্টেজেস এর আমি যদি এর কথা বলি, স্টেজেস, তাহলে আমি প্রথমে ভাবছি এটা কি পসিবল। ওকে, এটা কি পসিবল? যদি পসিবল হয়, তারপরে আমি কি করব? ইমপ্লিমেন্ট করা শুরু করব, যে হ্যাঁ এটা পসিবল, দেন বানানো শুরু করো। এই সফটওয়্যারটাকে বানানো
পসিবল, তারপর ওই সফটওয়্যারটাকে বানাতে গেলে কি কি করতে হবে আমাকে, আমি কাজ করা শুরু করে দিচ্ছি সফটওয়্যার পিছনে। এবার সফটওয়্যারটা বানানো শেষ হয়ে গেছে, মানে ইমপ্লিমেন্ট করার কাজ শেষ। আমি তারপর কি বললাম, সব থেকে শেষের কাজটা কি হবে? মেইনটেনেন্স। মেইনটেনেন্স। হ্যাঁ, ম্যানেজ কিংবা মেইনটেনেন্স। মেইনটেনেন্স বানানটা আমি ভুল লিখছি, একটু ভালোভাবে দেখে নিবি, ঠিক আছে? TENANCE, সিই, এটা হওয়া উচিত। চলো, তাহলে কি হলো, প্রথমে আমি যে বলছি এটা পসিবল হবে কি হবে না, এটাকে আমরা বলছি কিন্তু কনসেপশন। কনসেপশন মানে কি, আমি কনসেপ্ট দেখছি যে হ্যাঁ এইটা কি পসিবল হবে, পসিবল যদি হয় তাহলে কি কি করতে হবে, কি কি জিনিসপত্র আমার লাগবে, সেগুলো হলো কিন্তু কনসেপশন। আর যেহেতু কনসেপশনের কাজ শেষ, যে হ্যাঁ এটা করা যেতে পারে, আমার এগুলো এগুলো জিনিসপত্র লাগবে, ইউজার এগুলো এগুলো চাচ্ছে, হয়ে গেল, সব কাজ শেষ। কি কি লাগবে, কি কি চাচ্ছে, সব কাজ শেষ। এরপর আমি কি করছি, যে হ্যাঁ এরপর আমাকে বানানো শুরু করতে হবে, মানে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে। যে ইমপ্লিমেন্ট করা শেষ হয়ে গেল, সফটওয়্যার বানানো হয়ে গেছে, এবার সফটওয়্যারটাকে আমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। এই হলো মেনটেনেন্স। তাহলে বোঝা গেছে, তাহলে কটা স্টেজ হলো, কটা হলো মেন স্টেজ? তিনটে হলো মেন স্টেজ। ওকে, এই তো গেল মেন স্টেজ, তিনটে গেল মেন স্টেজ। ওকে, এবার এই তিনটা মেন স্টেজের মধ্যে আবার থাকে ফেসেস বা লাইফ সাইকেল। একটা মানুষের লাইফ সাইকেলের যে ফেসেস থাকে, বলো ফেসেস গুলো কি কি, একটু আগে কে যেন বললে। ফেসেস মানে হলো পর্যায়, ফেস মানে পর্যায়। এই ফেস কিন্তু এই ফেস নয়, এই ফেস নয় কিন্তু, এই ফেস, বুঝছো? পর্যায়। বলো কি কি ফেস থাকতে পারে? প্রথম ফেস তো হলো এটাই, যে প্রথম কি শৈশব, ওটা একটা ফেস, রাইট? দেন কি ফেস? শৈশব, কিশোর, হ্যাঁ কৈশোর, যুবক, তারপরে আর কি আছে, বার্ধক্য, ব্যাস। এই যে এই জিনিসটা যে হলো, ঠিক আছে? তো এবার এইটা হলো মানুষের। এবার আমি বলছি এসডিএলসির ফেসেস এর কথা। এবার এসডিএলসি ফেসেস এর মধ্যে প্রথমে তো আমাকে এটা জানতে হবে, প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে করতে হবে প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে কিন্তু থাকে ওই ফিজিবিলিটি, ওই সব কিছু, ঠিক আছে? তো আমি যদি বলি এসডিএলসি এর স্টেজেস এর কথা, স্টেজেস তো নয়, স্টেজ নয়, ফেসেস, ফেসেস বলো, ফেসেস এর কথা। ফেসেস এর মধ্যে প্রথমে কি আগে প্ল্যানিং করব, যে হ্যাঁ আগে প্ল্যানিং করে নি দাদা, এইগুলো এগুলো এইভাবে এইভাবে করতে হবে। প্ল্যান কিন্তু রেডি, প্ল্যান এবার আমার রেডি হয়ে গেছে। ওকে, মানে কি কি করতে হবে, ফিজিবল হবে কি হবে না, এগুলো রেডি। ওকে, প্ল্যান হওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে, মানে প্ল্যানিংটা তো হয়ে গেল, প্ল্যানিং হলো, বলো। সেটা রিকোয়ারমেন্ট না জানলে প্ল্যানিং করব কি করে? কিসে রিকোয়ারমেন্ট না জানলে? না জানি তাহলে প্ল্যানিং আমি কি করে করব? রিকোয়ারমেন্ট যদি না জানি তাহলে প্ল্যানিং আমি কিভাবে করব? হ্যাঁ, তুমি কি খাবে, চা খাবে না রুটি খাবে, না জানলে আমি কিভাবে করব? না জানলে বানানোটা হবে কিভাবে? না না, দেখো প্ল্যানিং বলতে আমি রিকোয়ারমেন্ট বলতে কি আমি বলতে চাচ্ছি, ওই যে ওই যে কি কি লাগবে, আমার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, কি কি ডিভাইস লাগবে, সেটা আমি কথাই বলছি। হ্যাঁ, আচ্ছা ওইটা রিকোয়ারমেন্ট। প্রথমে তো তুমি প্ল্যানিং করবে না, প্ল্যান করা মানে কি হলো, যে প্ল্যান করলো যে আমার এই এই সফটওয়্যারটা লাগবে, ঠিক আছে? এই সফটওয়্যারটার মধ্যে এইগুলো এগুলো 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 থাকবে। ওকে, তো এবার ওইগুলো এগুলো করতে গেলে আমার রিকোয়ারমেন্ট গুলো যে আছে, কি কি সফটওয়্যার, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, কি ডেটাবেস লাগবে, ডিভাইস কি কি লাগবে, সেই জিনিসটা আমি কথা বলছি। ওকে, হ্যাঁ দাদা ঠিক আছে। এবার একটা সফটওয়্যার বানাতে গেলে তো আমি আগে এটা ভাবি না যে এই একটা না আমি সফটওয়্যার বানাবো, এই সফটওয়্যারটার মধ্যে এইগুলো এগুলো কাজ হবে, এতগুলো ইউজার আসবে, দেন এই হয়ে গেলো, এটা যে আমি ভাবলাম, এটা হলো আমার প্ল্যান, ঠিক আছে? এবার এই প্ল্যানটাকে আমার এক্সিকিউট করতে গেলে আমার কি কি লাগবে, রিকোয়ারমেন্ট গুলো কি কি, ওই প্ল্যানটাকে এক্সিকিউট করতে গেলে, সেই রিকোয়ারমেন্ট গুলো কথা বলছি, বুঝলে? রিকোয়ারমেন্ট, ওকে, রিকোয়ারমেন্ট হয়ে গেল। রিকোয়ারমেন্টের সাথে আর কি হবে, অ্যানালাইসিস, মানে আমি অ্যানালাইজ করব যে হ্যাঁ
এই একটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমি ব্যাকএন্ডটা যে করব সেটাকে আমি নোড.js দিয়ে করব নাকি জাভা দিয়ে করব, কোনটা দিয়ে করলে আমার বেশি ভালো হবে, সেটাকে আমরা বলছি অ্যানালাইসিস। ওকে, প্ল্যানিং হয়ে গেল, আমাদের অ্যানালাইসিস হয়ে গেল, ঠিক আছে। এবার হওয়ার পরে এরপরে কাজ আমাদের কি হতে পারে, কি মনে হচ্ছে? এরপরে কাজ কি হতে পারে? বলো, এরপরে কাজ কি হতে পারে? ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন মধ্যে আগে কি আসবে, আমি কি কি বানাবো, আমি বললাম যে আমার সফটওয়্যার এইভাবে, আমাকে সফটওয়্যারটা বানাতে হবে, আমি জানি সফটওয়্যারটা বানাতে হবে, এগুলো 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 কাজ থাকতে হবে, কিন্তু ওইগুলো যে থাকতে হবে, দেখো এখানে আমার ওয়ান নোটটা দেখতে পাচ্ছ, এটা তো একটা সফটওয়্যার, তাহলে এই সফটওয়্যারটা যে এরকমই দেখতে হবে সে তো কেউ না কেউ বলেছে, সেটা তো কেউ না কেউ বানিয়েছে, ডিজাইনটা তো কেউ না কেউ করেছে, যে এই সফটওয়্যারের মধ্যে এখানে অবশ্যই হোমটা থাকবে, এখানে অবশ্যই ইনসার্ট থাকবে, দেন এখানে এই কলম গুলো এগুলো থাকবে, ব্রাশটা কেনই বা এখানে থাকবে, এখানে এটাকে থাকবে, কেউ না কেউ তো এটা ভেবেছে, কেউ না কেউ তো এটা বানিয়েছে, আগেই তো ডাইরেক্ট সফটওয়্যারটা বানায় দেয়নি, আগে তো এইটা এইটা তো কেউ ডিজাইন করেছে যে হ্যাঁ এখানে এইগুলো এগুলো জিনিস থাকতে হবে, নাকি না? তাহলে এই যে এখানে এগুলো এগুলো জিনিস থাকতে হবে, এখানে এই কলমটা থাকতে হবে, এখানে এই লেখাটা থাকতে হবে, এইটাকে আমরা কি বলি? ডিজাইনিং বলি কি? ডিজাইনিং মানে সফটওয়্যারটা যে হবে কেমন দেখতে হবে, কোথায় কি থাকবে, সেটা তো ডিজাইন। তো এই এরপর আমার কি কি লাগবে, কোনটা করলে ভালো হবে সেটা আমাদের হয়ে গেল, দেন দেন আমাদের করতে হবে ডিজাইন, মানে সবকিছু হয়ে গেছে, এবার আমাদের করতে হবে ডিজাইনিং, মানে ডিজাইন হয়ে গেছে, মানে দেখতে কেমন হবে সফটওয়্যারটা সেটা হয়ে গেছে, এবার দেখতে কেমন হবে সেটা হওয়ার পরে আমাদের কি করতে হবে, ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার ওটাকে ইমপ্লিমেন্ট করা মানে কি, কোডিং করতে হবে, কোড করতে হবে, তো যে কি কি কোড কোড করাটা শুরু করতে হবে। এবার এখানে এই হোমটাকে রাখতে গেলে আমার কি কোড লিখতে হবে, এখানে ইনসার্ট রাখতে গেলে আমাকে কি কোড লিখতে হবে, সেই কোডগুলো হবে, তো সেই কোডগুলো কি হবে, এবার হবে কোডিং। এবার কোডিং হয়ে গেছে, রাইট? এবার কোডিং হওয়ার পর আমার ডিজাইন হয়ে গেছে, কোডিং হয়ে গেছে, এবার আমি যে সফটওয়্যারটা এই যে কোডিং করে নিলাম, এবার কাজ করছে কিনা সেটা তো আমাকে জানতে হবে, রাইট? আমি যে কারণে সফটওয়্যারটাকে বানাচ্ছি সেটা তো আমাকে দেখতে হবে যে হ্যাঁ সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কাজ করছে কি করছে না, ওই যে কাজ করছে কি করছে না আমি যেটা যে দেখছি ওইটাকে কি বলে? টেস্টিং। টেস্টিং। বাস হয়ে গেল, তারপরে কি হবে, তারপর হবে টেস্টিং, রাইট? বা টেস্টিং হওয়ার পর মানে কি হলো, প্ল্যানিং হয়ে গেছে, রিকোয়ারমেন্ট হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, কোডিং হয়ে গেছে, টেস্টিং হয়ে গেছে, টেস্টিংও পাস হয়ে গেছে, যা আমি করতে চেয়েছি, যে কাজটা আমি করতে চেয়েছি সেটা পারফেক্টলি কাজ করছে, দারুণ ভাবে কাজ করছে, তাহলে এবার আমি কি করব, আমার সফটওয়্যারটা রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে যাওয়ার পর আমাকে সবশেষে কি করতে হবে সফটওয়্যারটাকে? ডেলিভার বা হ্যান্ড ওভার। হ্যাঁ হ্যাঁ, তো ডেলিভার বা হ্যান্ড ওভার তো আমি করে দিয়েছি, এবার ওটাকে কি করতে হবে, অবশ্যই আমাকে মেনটেন করতে হবে এবার, নাহলে সফটওয়্যারটা তো আউটডেটেড হয়ে যাবে না। এই যে এর পরের ফেজটা থাকে মেনটেনেন্স। কোডিং হয়ে গেল, টেস্টিং হয়ে গেল, পাঠিয়ে দিয়েছি, যে নেওয়ার নিয়ে নিয়েছে, কিংবা আমি পার্সোনাল আমারই বানাচ্ছি, এরপরে হলো আমার মেনটেনেন্স, এরপর আমি এটাকে মেনটেন করব। বুঝা গেছে? এই ফেসেস গুলো বুঝতে কারো অসুবিধা? বুঝা গেছে? মানে ভাবো, তোমরা নিজেরাই একটু ভাবো, তাহলেই বুঝতে পারে যে কি কি করতে হয়। ওকে, কারো কিছু প্রশ্ন? ঠিক আছে, দাদা আরেকবার বলে দাও। দেখো আমি কি বলছি, একটা সফটওয়্যার বানাতে গেলে এই যে আমি এগুলো কথা বলছি, সফটওয়্যার একটা বানাতে গেলে এইচডিএফসি ফেজেস মানে আমি বোঝাতে চাচ্ছি, ধরুন একটা সফটওয়্যার আমি বানাতে চাচ্ছি, তো এর বানাতে গেলে আমার প্রথম কাজ কি করতে হবে, আমার প্রথমে প্ল্যানিং করতে হবে যে আমি সফটওয়্যারটা কেমন বানাতে চাচ্ছি,
সেটা হলো আমার প্ল্যানিং। ওকে, যে আমি একটা সফটওয়্যার বানাবো, সফটওয়্যারটার মধ্যে এগুলো 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 কাজ হবে, রাইট? ওইটা হলো আমার প্ল্যানিং। এবার ওই যে আমার সফটওয়্যারটা বানানোটা যে প্ল্যানিংটা হয়েছে, ওই প্ল্যানিংটাকে এক্সিকিউট করার জন্য, মানে ওই প্ল্যানিংটা যে আছে, ওই কাজগুলো যে হবে তার জন্য আমার কি কি লাগবে সেটা তারপরে আমাকে জানতে হবে। আমার প্ল্যানিং এখানে হয়ে গেছে, আমি একটা সফটওয়্যার বানাবো যেটার প্ল্যানিং আমার হয়ে গেছে। দেন ওই সফটওয়্যারটা বানাতে গেলে, ওই প্ল্যানটাকে এক্সিকিউট করতে গেলে আমার কি কি জিনিসপত্র লাগবে, তারপরে তো আমাকে সেটা ভাবতে হবে। তারপরে সেটা হলো আমার সেকেন্ড ফেজ। কি কি জিনিসপত্র লাগবে, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে আমার জানা হয়ে গেছে প্ল্যানিংটার উপর ডিপেন্ড করে। দেন ওই যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটা দেখতে কেমন হবে, মানে ইন্টারফেসটা কেমন হবে, কোথায় কি থাকবে, বুঝলে? সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ডিজাইনিং। মানে কি কি লাগবে, কেমন লাগবে, সেটা হয়ে গেছে। দেন ওই সফটওয়্যার দেখতে কেমন হবে, সেটা হলো আমাদের ডিজাইনিং। তাহলে দেখতে কেমন হবে সেটা হয়ে গেছে। এবার দেখতে কেমন হওয়ার পরে আমাদের কি করতে হবে? এবার আমাদের করতে হবে আসল কাজ, সেটা হবে কোডিং। কোডিংটা কার উপর ডিপেন্ড করে হবে? এই ডিজাইনটার উপর ডিপেন্ড করে কিন্তু কোডিংটা হবে। যে দেখতে এমন হবে তো তার রিলেটেড কিন্তু কোডিংটা করো, হলো। আর তারপরে এটা তো অবশ্যই যে কি কি লাগবে না লাগবে সেটা তো জানতেই হবে, তার উপর ডিপেন্ড করে হবে কোডিংটা। কোডিং হয়ে গেছে মানে আমাদের কাজ কমপ্লিট, সফটওয়্যার বানানো হয়ে গেছে, পুরো সফটওয়্যারটা রেডি। এরপর সফটওয়্যারটা আমি যে কারণে বানাতে চেয়েছিলাম সেই কাজগুলো কি পারফেক্টলি কাজ করছে কি করছে না, সেই ফাংশন গুলো কি পারফেক্টলি ওয়ার্ক করছে কি করছে না, সেটা যে আমি চেক করব, সেটাকে আমরা বলি টেস্টিং। ওকে, সেটাকে আমরা বলছি টেস্টিং। টেস্টিং হয়ে গেছে। এবার টেস্টিং এর পরে আমাদের কি করতে হবে? মেনটেন করতে হবে ওই সফটওয়্যারটাকে, যাতে ওটা আউটডেটেড না হয়ে যায়। এইগুলো ফেজ, বাস। এইটুকুই জিনিস। আমরা একটা সফটওয়্যারকে কিভাবে বানাচ্ছি, তার জন্য কি 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 আমাদের ফেজেস গুলো ফলো করতে হচ্ছে, এটাই হলো এসডিএলসি। ওকে, একটু কনফিউজিং ফিল হবে আস্তে আস্তে, বুঝতে পারছি, অসুবিধা নেই। একটু একটু মনে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা একটু বোরিং সাবজেক্ট, বুঝতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি সাবজেক্টটাকে একটু একটু ইন্টারেস্টিং ভাবে বলার। ওকে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা আমরা বলবো ডিফারেন্ট সফটওয়্যার লাইফ সাইকেল মডেলস। আমরা পড়বো ডিফারেন্ট সফটওয়্যার এলসি মডেলস। প্রথমে যেটা বলছিলাম ক্লাসে বলো, পর এই নোটটা অ্যাড করে দিও না ক্যাপে। ঠিক আছে আমি করে দেবো, অসুবিধা নেই। আমি তাহলে এই নোটসটা বানিয়ে রাখতাম তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এরপর যেটা পড়বো সেটা হলো ডিফারেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার লাইফ সাইকেল। মানে এই যে আমরা বললাম প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইনিং, কোডিং, টেস্টিং, মেইনটেনেন্স, এগুলো তো ঠিক আছে, এগুলো হলো ফেজেস। তো এই ফেজেস গুলোকে আমাদের করতে গেলে বিভিন্ন মডেলস আছে, সেই মডেলস গুলো আমাদের জানতে হবে। মডেলস মানে কি? মডেলস মানে হলো একটা টেকনিক, একটা ওয়ে, যার উপর ফলো করে আমরা কোনো একটা সফটওয়্যার বানাচ্ছি। Okay, এবার প্রথম যে ওয়াটারফল মানে কি বলো, বাংলা বলো, ওয়াটারফলের বাংলা কি? হোয়াট ইজ ওয়াটারফল? জলপ্রপাত। জলপ্রপাত। তাহলে জলটা যদি জলপ্রপাতে জল উপর থেকে নিচে পড়ছে, সেই জলটা কি আর ব্যাক যেতে পারে ওই যেখান থেকে পড়ছে সেখানে? না। পসিবল না। হ্যাঁ, তো এই যে এটা পসিবল নয়, এর নামের উপর ডিপেন্ড করে কিন্তু একটা মডেল আছে, সফটওয়্যার লাইফ সাইকেল একটা মডেল আছে, যেটাকে আমরা বলি ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল ওয়াটারফল মডেল হতে পারে দুই ধরনের, একটা হলো ক্লাসিক, একটা হলো ইটারেটিভ। ওকে, ক্লাসিক ওয়াটারফল মডেলটা কি বলছে? বলছে এরকম মডেল যেটার মধ্যে একটা কাজ হওয়ার পরে আমরা আর
সেই কাজের মধ্যে ফেরত যাবে না। আমি ওই ডায়াগ্রামটা আঁকি, তারপর বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে করছি ফিজিবিলিটি, ওই যে প্ল্যানিং এর পার্টটা সেটাকে আমরা বলছি ফিজিবিলিটি। ফিজিবিলিটি হয়ে গেল। দেন আমরা কি বলছি, ফিজিবিলিটি হওয়ার পরে আমাকে জানতে হবে যে কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে। ওকে, এন্ড অ্যানালাইসিস, আমরা অ্যানালাইজ করলাম। হলো, এরপরে কি হবে, হয়ে গেছে ফিজিবিলিটি করলাম, আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, মানে ফিজিবিলিটি বলতে এখানে প্ল্যানিং এর পার্টটাই আমি বলতে যাচ্ছি। হলো, হওয়ার পরে আমাদের কি হচ্ছিল, নেক্সট হচ্ছিল আমাদের ডিজাইন। এবার ডিজাইনের পরে কি, ডিজাইন পরে কি, কোডিং। কোডিং। কোডিং এন্ড আমরা এখানে লিখবো ইউনিট টেস্টিং। এই ইউনিট টেস্টিংটা কি সেটা আমরা পড়বো, বুঝলে, যখন আমরা টেস্টিং পড়বো তখন। ঠিক আছে, ইউনিট টেস্টিং। ওকে, হওয়ার পরে নেক্সট যেটা আমরা করব, কোডিং হয়ে গেছে, ইউনিট টেস্টিং হয়েছে, দেন আমাদের কি হবে, দেন হবে আমাদের টেস্টিং, সিস্টেম টেস্টিং। তোমরা যদি এরকম বলো যে না দাদা আমি এখানে ওইটা বুঝতে অসুবিধা আছে, দেন এখান থেকে তোমরা এটা মুছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কোডিং হয়ে গেল, হওয়ার পরে এখানে হবে টেস্টিং, বাস। কারণ এখন আমরা টেস্টিং পড়িনি, তো আমরা ওই ব্যাপার নিয়ে এখন কথা বলবো না। টেস্টিং হয়ে গেছে, সব ভালোভাবে কাজ করছে, টেস্টিং হয়ে গেছে। এরপরে লাস্টেরটা কি হতে পারে, সব থেকে লাস্টেরটা কি, মেইনটেনেন্স। মেইনটেনেন্স। তো এবার ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে কি বলছে, বলছে যে তুমি আগে এই কাজটা, কই উপরেরটা সব থেকে, তুমি আগে এই কাজটা পুরোপুরি করে নাও। মানে কি, মানে তুমি আগে ফিজিবিলিটি জেনে নাও যে এটা আদৌ পসিবল হবে কি হবে না, যতদিন টাইম লাগবে করে নাও, কোনো অসুবিধা নেই। ফিজিবিলিটি তুমি চেক করে নাও, কোন একটা সফটওয়্যার বানাতে চাচ্ছ, তো ওই সফটওয়্যারটা বানানো কি ফিজিবল নয়, সেটাকে আগে তুমি যতদিন টাইম লাগবে করে নাও, জেনে নাও, কোনো অসুবিধা নেই। যখন তোমার মনে হবে যে হ্যাঁ এই সফটওয়্যারটা বানানো ফিজিবল, মানে এই সফটওয়্যারটা বানানো পসিবল হবে, তারপরেই কিন্তু তুমি নেক্সট কাজটাকে শুরু করো। তারপরেই আমি কিন্তু বললাম, তারপরে মানে কি, আমি একবার যদি এই কাজটা শেষ করার পর এই কাজে লেগে যাই, তাহলে কিন্তু আবার আমি এই কাজটা করতে পারবো না। বুঝা গেছে আমি কি বলতে চাচ্ছি, বুঝতে পারছো? মানে একটা সফটওয়্যারকে বানানোর জন্য তোমার বানাতে গেলে ফিজিবল হবে কি হবে না, মানে এই সফটওয়্যারটা বানানো কি পসিবল হবে কি হবে না, এইটা তুমি পুরোপুরি আগে জেনে নাও, যত টাইম লাগবে আগে জেনে নাও, কোনো অসুবিধা নেই। যখন তোমার মনে হবে যে হ্যাঁ এই সফটওয়্যারটা বানানো ফিজিবল, এই সফটওয়্যারটা বানানো পসিবল, তারপরেই কিন্তু তুমি নেক্সট কাজটা শুরু করবে, তার আগে একদমই নয়। রাইট? তাহলে কি হলো, ফিজিবিলিটি চেকিং হয়ে গেল যে হ্যাঁ এই সফটওয়্যারটা বানানো পসিবল, এটা বানানো যেতে পারে। দেন কি হবে, দেন পরের ফেজে কি হবে, পরের ফেজে হবে রিকোয়ারমেন্ট এন্ড অ্যানালাইসিস, মানে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং সেগুলো অ্যানালাইসিস হবে, হয়ে গেল। দেন যখন তোমার মনে হবে যে হ্যাঁ এগুলো রিকোয়ারমেন্ট, এগুলো অ্যানালাইসিস, এরপর আর অন্য কিছু লাগবে না, মানে যা যা লাগার, যা যা জিনিসপত্র দরকার সবকিছু আমি পেয়ে গেছি, ঠিক আছে, তারপরেই কিন্তু একমাত্র আমি ডিজাইনিং এ যাব। ওকে, এবার ডিজাইনিং যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, পুরো সফটওয়্যারটার কমপ্লিট পুরোপুরি হয়ে গেছে ডিজাইনিং পার্টটা, তারপরে কিন্তু একমাত্র আমি কোডিং এ যাব, তার আগে একদমই নয়। ওকে, এবার যতক্ষণ না পুরো কোডিংটা আমার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি টেস্টিং করা শুরু করব না। ওকে, তো আমার কোডিং হয়ে যাবে, তারপর আমি টেস্টিং করব, টেস্টিং হওয়ার পরে কিন্তু আমি মেইনটেনেন্স করব। ঠিক আছে, ওকে, দাঁড়াও একটা ভালো এক্সাম্পল দিই, বলো চিকেন, চিকেন রান্না কে করতে পারো, চিকেন, চিকেন কে রান্না করতে পারে ভালো?
ভালো কিনা জানি না কিন্তু করতে পারি। ওকে, ওই যে ওই যে আমি আমি তুমি বললে যে হ্যাঁ আমি চিকেন রান্না করতে পারি, এই যে পারা যাবে, চিকেন রান্না করতে পারবে, এটা চলে গেল ফিজিবিলিটি। মানে যতক্ষণ না তুমি কনফার্ম হচ্ছ যে হ্যাঁ আমি রান্না করতে পারি কি পারি না, যখন তোমার মনে হয় হ্যাঁ আমি রান্না করতে পারি, তারপরে তুমি বললে যে হ্যাঁ ভালো হতে হয় কি জানি না কিন্তু আমি রান্না করতে পারি, এই যে পসিবল, সেটা হলো ফিজিবিলিটি। ওকে, তার মানে তুমি রান্না করতে পারো, তুমি কনফিডেন্ট, এই গেল আমাদের ফিজিবিলিটি। সফটওয়্যারটা বানানো যেতে পারে, আমরা কনফিডেন্ট যে সফটওয়্যারটা বানানো পসিবল, এই চলে গেল আমাদের ফিজিবিলিটি। ওকে, দেন চিকেন রান্না করতে গেলে আমার কি কি লাগবে? চিকেন তো অবশ্যই লাগবে, মশলা কি লাগবে, আর কি কি লাগবে বলো? কে বললো যে চিকেন রান্না করতে পারে? বলো কি কি লাগে চিকেন রান্না করতে গেলে, মশলা কি লাগে না লাগে বলো। পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, আরো যা যা দেবে, টমেটো, ধনে পাতা, ওই সব তো থাকে। এই যে তুমি বললে অবশ্যই, এই যে বললে আরো যা যা লাগে, ওই আরো যা যাটা কিন্তু এখানে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে চলবে না। তোমার কি লাগবে হুবহু সেটাই কিন্তু বলতে হবে, সেটাই কিন্তু আগে লিখতে হবে। তুমি এটা বলতে পারবে না যে হ্যাঁ আর এখন এখন এগুলো জিনিসপত্র আছে, দেন রান্না করার মাঝে যদি কোনো কিছু লাগে আমি নিয়ে আসবো, ওইটা কিন্তু পসিবল নয় ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে, বুঝলে? তো এবার তোমার কি কি জিনিসপত্র লাগবে, আদা, পেঁয়াজ, রসুন, কি মশলা লাগবে, সব সব একবারেই নিয়ে নিতে হবে। এই যে সবকিছু একবারে নিয়ে নিতে হবে, সবকিছু অ্যানালাইজ করে নিতে হবে, রিকোয়ারমেন্ট গুলো সবকিছু আগেই জেনে নিতে হবে, ঠিক আছে? সেটাকেই কিন্তু আমরা বলছি রিকোয়ারমেন্ট এন্ড অ্যানালাইসিস। মানে কি কি রিকোয়ারমেন্ট লাগবে আর তার অ্যানালাইসিস মানে কি হতে পারে, যে হ্যাঁ এই মশলাটা আছে, আমি কি এই মশলাটা দিলে ভালো হবে না এই মশলাটা দিলে ভালো হবে, বেশি দিলে ভালো হবে না কম দিলে ভালো হবে। ওকে, কাঁচা লঙ্কা দিব না শুকনো লঙ্কা দিব, এই গেল অ্যানালাইসিস। লঙ্কা তো আছে, দুই ধরনের লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিব না শুকনো লঙ্কা দিব, বাস এগুলো অ্যানালাইসিস। বুঝতে পারলে? তাহলে রিকোয়ারমেন্ট এন্ড অ্যানালাইসিস বোঝা গেছে কি জিনিসটা, কি বুঝতে পারোনি? হ্যাঁ। ওকে, তারপরে যেটা হলো, এবার অনেকে বলবে দাদা যে চিকেন রান্না করতে গেলে আবার আমি ডিজাইনিংটা কি করব? ঠিক আছে, এই ডিজাইনটা ধরে নাও আমি হলুদ গুঁড়ো এরকম দিব যাতে একটু দেখতে ভালো লাগে, বাস এগুলো ডিজাইনিং। মানে কেমন হবে দেখতে, ওই বেশি বেশি ঝোল থাকবে না গ্রেভি বেশি হবে, এই ধরে নাও ডিজাইনিং। ঠিক আছে, বুঝতে পারছো? মানে কেমন হবে দেখতে, যদি গ্রেভি বেশি থাকে তাহলে আলাদা হবে চিকেনটা দেখতে, তরকারিটা। বাস যদি গ্রেভি একটু বেশি দেখা গেল বেশি জল দিয়ে দিচ্ছে, ওকে ঝোল বেশি হয়ে গেছে, তাহলে তো আলাদা লাগবে দেখতে। এই যে দেখতে কেমন লাগবে সেটা এগুলো আমাদের ডিজাইনিং, বাস বুঝা গেছে? এরপর আমি কোডিং আর টেস্টিং কিভাবে বলবো। কোডিং ধরে নাও, এবার এবার ধরে নাও কোডিং তুমি রান্না করা শুরু করছো, এই যে তুমি রান্না করা শুরু করছো, এই গেল কোডিং। টেস্টিং মানে কি, এই যে আমি টেস্ট করে দেখলাম লঙ্কা বেশি হয়েছে না লবণ বেশি হয়েছে, এগুলো এটা হলো টেস্টিং। ঠিক আছে, এবার মেনটেনেন্সে কি হতে পারে, যে ধরে নাও লোক আছে 10 জন, মাংস মাত্র রান্না করা হয়েছে 1 কেজি চিকেন, তো আমাকে কিভাবে দিতে হবে, কয়জনকে কতটা করে পিস দিতে হবে, কতগুলো করে, এটা যে আমি করব, এইগুলো আমাদের মেনটেনেন্স। এটা আমি চিকেন রান্না করার উপর ডিপেন্ড করে বললাম, কিন্তু জিনিসটা এরকমই। একটা সফটওয়্যার বানাতে গেলে আমাকে কি জানতে হবে, ফিজিবিলিটি কি, ওটা পসিবল কিনা, ওর রিকোয়ারমেন্ট গুলো কি কি, এবং অ্যানালাইজ করতে হবে যে এটা এটা এইভাবে করলে ভালো হবে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ভালো হবে না এই দিয়ে ভালো হবে, বুঝলে? তারপর সফটওয়্যারটা দেখতে আমার কেমন হবে সেটা হবে ডিজাইনিং। দেন ওই যে সফটওয়্যারটা আমি বানানো শুরু করব সেটা হবে আমাদের কোডিং। কোডিং হয়ে যাওয়ার পর সফটওয়্যারটা আমার ভালোভাবে কাজ করছে কি করছে না সেটা হবে আমাদের টেস্টিং। দেন কি হবে, সেই সফটওয়্যারটাকে আমাদের মেনটেনেন্স করতে হবে। যখন আমি বলবো যে এই কাজটা হওয়ার পরই কিন্তু পরের কাজটা আমি শুরু করব, তখন সেটাকে আমরা বলবো ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। বুঝা গেছে?
কে বুঝতে পারোনি? বুঝেছি দাদা। ওকে, তাহলে এখানে দেখো একটা জিনিস আমাকে হ্যাঁ বলো। হ্যাঁ, ওকে, একটা জিনিস আমাকে বলো, এই যে এই কাজগুলো হচ্ছে, এই যে ফেজ গুলো হচ্ছে, ফিজিবিলিটি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, কোডিং, টেস্টিং, এগুলো হচ্ছে, এগুলো সিকোয়েন্সিয়ালি হচ্ছে কি হচ্ছে না বলো? মানে একটার পর একটা হবেই, রাইট? মানে একটা হবে তারপরেই কিন্তু আমরা অন্যটা করতে পারবো, ঠিক আছে? ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল বলছে যে একটা ফেজ পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে কিন্তু অন্য ফেজের কাজটা শুরু করবে। এই যে একটার পর একটা অবশ্যই হবে, এটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল, রাইট? তো এটা আমরা বলতে পারি এটা হলো একটা লিনিয়ার সিকোয়েন্সিয়াল। ওকে, এবার যেহেতু একটা কাজের পরে আরেকটা কাজ হবে, তাহলে কি ওই ফেসেস গুলোর মধ্যে কি ওভারল্যাপ হবে? একদমই হবে না। ওভারল্যাপ মানে হলো একটার উপর না আরেকটা, মানে একসাথে একসাথে একটার বেশি ফেজের উপর কাজ করছি, সেটা একদমই হবে না। আর সব থেকে বেশি জিনিস হলো এটা এটা ইজি কিনা বলো? সহজ জিনিস? ইজি কিন্তু দাদা খুব রিস্ক। হ্যাঁ, অবশ্যই। কারণ কি, দেখা গেল আমি এরকম করলাম যে রিকোয়ারমেন্টের সময় আমি লিখতে ভুলে গেছি যে আমার এই এই জিনিসটা লাগবে, তারপরে কিন্তু আমি ডিজাইন করে ডাইরেক্ট কোডিং করা শুরু করে দিচ্ছি, তখন কিন্তু আমি আর ওই রিকোয়ারমেন্টটাকে আমি চেঞ্জ করতে পারবো না। ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে এইটা এই ইস্যুটা হয়। ওকে, এবার অ্যাডভান্টেজেস, আমরা অ্যাডভান্টেজেস তো আমরা বলতেই পারি। অ্যাডভান্টেজ কি হতে পারে? এটা ইজি, ছোট প্রজেক্ট, কোনো আমি ছোট একটা কোনো সফটওয়্যার বানাতে যাচ্ছি, তার জন্য আমি লাগতে পারে। ওকে, তারপরে কি একটা যেহেতু একটা ইসের উপর আরেক মানে একটা ফেজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আরেকটা ফেজ হচ্ছে, তো বাস এর মধ্যে কোনো টেনশন নেই, কোনো ওভারল্যাপিং, হ্যাঁ সিকোয়েন্সিয়াল হচ্ছে, কোনো ওভারল্যাপিং নেই ফেজের গুলোর মধ্যে। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? এই যে এ বললো খুব রিস্কি, একবার দেখা গেল যে আমি কোডিং করা স্টার্ট করে দিয়েছি, ইউজারের মন প্রচুর চঞ্চল, চঞ্চল মনের মানুষ আমার ইউজার যে ক্লায়েন্ট, ও প্রথমে বললো আমাকে যে দাদা আমার এগুলো 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 লাগবে সফটওয়্যারে, ওকে সফটওয়্যারটাতে এগুলো জিনিস থাকতে হবে, তার উপর ডিপেন্ড করে আমি ডিজাইন করে নিয়েছি, আমি কোডিং করা শুরু করে দিয়েছি, তারপর কোডিং আমার প্রায় হয়ে গেছে অনেকটাই, তারপর ইউজার এসে আমাকে বলছে যে দাদা শোনো না, আমার একটু একটু প্রবলেম হয়ে গেছে, তুমি একটু জিনিসটা এই এই সফটওয়্যারটা না এই জিনিসটা একটু এরকম ভাবে করে দাও না, এইভাবে যখন বলবে তখন হয়ে যাবে কেস। এবার ওই কেসটা যদি হয়ে যায়, তাহলে আবার আমাকে শুরু করতে হবে এই থেকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে। আমি এই পর্যন্ত যা ডিজাইনিং করেছি, যা কোডিং করেছি, সব কিন্তু শেষ, বরবাদ। বুঝলে গেল? তো তাহলে তো বড় প্রজেক্ট করা যাবে না। একদমই তো তাই, ওই জন্য তো বললাম এটা স্মল প্রজেক্টের জন্য। এবার বড় প্রজেক্ট আমি করলাম, দেখা গেল অনেক বড় প্রজেক্ট আমি করছি এই ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল দিয়ে, ওরকম করতে করতে আমার প্রায় আমি 20-25 দিন কাজ করে নিয়েছি, কোডিং এর কাজ করে নিয়েছি। তারপর আমাকে এসে বললো যে দাদা এটা এরকম ভালো লাগছে না, আমার মনে হয় এটা ভালো লাগবে না, তুমি এটাকে অন্যভাবে করে দিও, এইভাবে করে দিও। তো আমি যে 20-25 দিন যে কাজ করলাম, সেটা পুরো জল, মানে কোনো কাজেরই হলো না। ওকে, প্রজেক্ট খুব বড় ছিল, বাস এটা। এবার যে আমরা বলছি ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, একটা ফেজের পর অবশ্যই মানে নেক্সট ফেজটা হতে গেলে তার আগে যে ফেজটা আছে ওটা পুরোপুরি কমপ্লিট হতে হবে, রাইট? তাহলে এইটা যদি হয়, তাহলে আমি তো এটা ব্যাক করতে পারবো না পিছনে, ওই যে হাই রিস্কের যে ব্যাপারটা আসলো, রাইট? বুঝতে পারলে? এগুলো গেলো ডিসঅ্যাডভান্টেজেস। কে বুঝতে পারোনি বলো? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বোঝা গেছে? ওকে, এরপরে যে আমরা পড়বো, আমরা পড়লাম ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, আরেকটা আমরা পড়বো ইটারেটিভ ওয়াটারফল মডেল। কি হতে পারে ইটারেটিভ ওয়াটারফল মডেল? ইটারেটিভ মানে কি? হোয়াট ইজ ইটারেটিভ? ইটারেশন মানে কি? বারবার একই কাজ করা। ইটারেশন মানে হলো বারবার একই কাজ করা। এখানে যেহেতু ইটারেটিভ বলছে, ইটারেটিভ বলছে মানে যে হ্যাঁ ওই যে বললো না যে এগুলো আদা রসুন পেঁয়াজ যা লাগবে, বাকি যা লাগবে আরো আরো যা লাগবে সেটা দেখা যাবে, বাস হলো। তো এই যে আরো যা যা লাগবে সেটা দেখা যাবে, সেটাকেই আমরা বলছি ইটারেটিভ ওয়াটারফল মডেল। মানে কি? মানে
ইউজার যদি বলে যে দাদা আমার এইগুলো এগুলো রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ওইগুলো রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমি কোডিং করা শুরু করে দিয়েছি। বাকি কি করছি, আমি প্রত্যেকটা ফেজ থেকে আবার যে কোনো ফেজে আমি যেতে পারি। মানে কি, মানে আমি আমি এই ডিজাইনিংটা আর কোডিংটা পুরোপুরি শেষ করব না, মানে পুরোপুরি মুছে দিব না। দেখা গেল ইউজারের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তো আমি কি করব, আমি শুধু সেইটুকু জিনিসগুলো চেঞ্জ করব যেইগুলো নাকি ইউজার চেঞ্জ করতে বলেছে, মানে যেখানে ইউজারের চেঞ্জেস এসেছে সেইগুলোকে আমি শুধু একটু এডিট করে দেব। এই যে আমি এডিট করে দেওয়ার কথাটা বলছি, মানে কি বলতে যাচ্ছি, আমি আমি বলতে যাচ্ছি দেখা গেল আমি এখন এখন আছি কোডিং ফেজে, তো আমি কোডিং ফেজে থাকার পরেও কিন্তু আমি আবার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে আমি যেতে পারি, আমি ডিজাইনিং ফেজেও যেতে পারি, ব্যাক করতে পারি। তো এই যে আমি যে কোনো ফেজ থেকে যে কোনো ফেজে ব্যাক করতে পারি, এটাকেই আমরা বলি ইটারেটিভ। বুঝা গেছে? তাহলে আমরা ইটারেটিভ কি বলছি, কিন্তু একটা জিনিস আছে, এই ইটারেটিভে কিন্তু আমরা ফিজিবলে সাধারণত যাই না। কেন? কারণ প্ল্যানিং তো আগেই হয়ে গেছে। ফিজিবিলিটি মানে কি, ফিজিবিলিটি মানে হলো যে হ্যাঁ এটা করা পসিবল কি পসিবল নয়, এবার পসিবল হবেই বলেই তো আমি বাকি কাজগুলো করা শুরু করছি, রাইট? তো আমি এখান থেকে এখানেও যেতে পারি, আর আমি কোথায় যেতে পারি, ওকে, দেখা গেল আমি এখান থেকেও এখানেও যেতে পারি, দেন এখান থেকে এখানেও যেতে পারি, কোনো অসুবিধা নেই। আবার এখান থেকে এখানেও, কিন্তু একটা জিনিস আছে শুনো, কেউ আবার এটা ভাববে না যে দাদা আমি এখান থেকে এখানে ডাক্তার দিয়েছি তার মানে কি আমি ডিজাইনের পরে কি আমি ডাইরেক্টলি এখানে যেতে পারবো টেস্টিং এ? এটা কিন্তু পসিবল নয়। আমি কি বলছি, এর এই লাইনগুলো মানে এটা বোঝাতে চাচ্ছে যে আমি যদি এখানে থাকি তাহলে আমি এর পিছনের গুলোতে, মানে এর প্রিভিয়াসে যে ফেজেস গুলো আছে সেইগুলোতে আমি কিন্তু যেতে পারি। ওকে, নেক্সট গুলোতে আমি কখন যাব, মানে আমি যাব এদিক থেকে যাব, অসুবিধা নেই। ওকে, আমি কিন্তু জাম্প করতে পারি না, কোনো একটা ফেজকে আমি জাম্প করতে পারি না। অবশ্যই ফেজ গুলো একটার পর একটা হবে। ওকে, আর আমি একটা ফেজ থেকে প্রিভিয়াস কোনো ফেজে যেতে পারি। আমি যদি প্রিভিয়াস ফেজে যেতে চাই তখন কিন্তু আমি জাম্প করতে পারি, বুঝলে? প্রিভিয়াস ফেজে যেতে চাইলে আমি জাম্প করে যেতে পারি, নেক্সট ফেজে যেতে চাইলে আমি কিন্তু জাম্প করে যেতে পারি না কোনো একটা ফেজ। এইটুকু জিনিস বোঝা গেছে? তাহলে তফাৎ কি হলো? ক্লাসিক্যাল ভার্সেস ইটারেটিভ ওয়াটারফল মডেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল এন্ড ইটারেটিভ ওয়াটারফল মডেল? কে বলবে? মেইন ডিফারেন্সটা কোথায়? ক্লাসিক্যালে আগের স্টেপে যাওয়া যায় না, ইটারেটিভে আগের স্টেপে যাওয়া যায়। আগের স্টেপে যাওয়া যায় না? অবশ্যই তো আগের স্টেপে যাওয়া যাবে, নাহলে কাজটা হবে কিভাবে? ক্লাসিক্যালে একবার অ্যাটলিস্ট ব্যাক করা যায় না, ব্যাক ক্লাসিক্যাল ওয়াটারফলে ব্যাক করা যায় না। হ্যাঁ ব্যাক করা যায়। হ্যাঁ, আর কি হতে পারে? কোনটা টাইম কনজিউমিং বেশি হবে? কোনটা বেশি টাইম কনজিউমিং? ক্লাসিক্যাল। তারপরে ওকে, কোনটায় হাই রিস্ক? ক্লাসিক্যাল। তাহলে অবশ্যই ইটারেটিভে আমি যেহেতু ব্যাক করতে পারছি, এটা তো রিস্ক কম, নাকি না? তাহলে এটা তো রিস্ক কম হবে। কোনটায় বেশি টাইম কনজিউমিং? কোনটা হবে বেশি টাইম কনজিউমিং? ক্লাসিক্যাল। ওকে, কেন? কারণ আমি যদি বলি, আমি ধরে নাও কোনো কিছু ফিজিবিলিটির মধ্যে, ফিজিবিলিটি নয় রিকোয়ারমেন্টের মধ্যে চেঞ্জ করতে যাচ্ছি, কোডিং এ আমি পৌঁছে গেছি, এবার আমি রিকোয়ারমেন্টে চেঞ্জ করতে যাচ্ছি, তো আমাকে ওই যে আমি ডিজাইনিং করলাম, আমি যে এই পর্যন্ত যা কোডিং করলাম সবগুলোকে আমাকে ভুলে যেতে হবে, সবগুলোকে আমাকে রিমুভ করে দিতে হবে, আবার আমাকে রিকোয়ারমেন্ট থেকে শুরু করতে হবে। এবার ইটারেটিভে কি হচ্ছে, ইটারেটিভে যেহেতু আমি ব্যাক করতে পারছি, তো আমি ওখানে আমার যেগুলো রিকোয়ারমেন্ট লাগছে না কিংবা যেগুলো রিকোয়ারমেন্ট আবার অ্যাড হয়েছে সেগুলো তার উপর ডিপেন্ড করে আমি আমার কোডটা চেঞ্জ করে নিব, তার উপর ডিপেন্ড করে আমি আমার ডিজাইনটাকে চেঞ্জ করে নিব, কিছুটা যেগুলো দরকার নয় কিংবা যেগুলো দরকার আছে। ওকে, বুঝা যাচ্ছে? ক্লাসিক্যাল ওয়াটারফল ভার্সেস ইটারেটিভ ওয়াটারফল, নাকি না? তাহলে কাজ একটা করতে হবে,
সেটা হবে what is software engineering, need of software engineering, okay, then what is SDLC, phases of SDLC, stages of SDLC, waterfall model, classical and iterative waterfall, okay, আর দুটোর মধ্যে তফাৎ, এগুলো লিখতে হবে। এখন তো কলেজে তেমন কোনো নেই, প্রচুর ক্লাস হচ্ছে নাকি কলেজে? সব না ক্লাস হচ্ছে দাদা। ভালো, সব ক্লাস হওয়ার ভালো, তারপরেও কিন্তু এই কাজটা করতে হবে, আমার কিছু করার নেই, কাজ কিন্তু করতে হবে, পড়াশোনা কিন্তু করতে হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই থাকবে, তারপর তোমাদের কিছু কারো ডাউট থাকলে তোমরা বলতে পারো, কোনো অসুবিধা